চলো লেখো টাইটেল estimation of serum total calcium by OCPC method full form পরে বলছি method using semi auto analyzer ঠিক আছে estimation of serum total calcium by OCPC method using semi auto analyzer. Next হচ্ছে principle. Next point, principle. Calcium in an alkaline medium combines with orthocresolphthalin complexion to form a purple colored complex. তাহলে OCPC টা কি অর্থোক্রেসলপথ্যালিন কমপ্লেক্স OCPC ঠিক আছে তাহলে ক্যালসিয়াম in an alkaline medium combines with OCPC orthocresolphthalin complexion to form a purple color compound. This purple color compound is measured at 517 nanometer wavelength. আচ্ছা তারপরে লাইন লেখো intensity of the color formed is directly proportional to the amount of calcium present in the sample. তাহলে জিনিসটা কি হলো অ্যালকালাইন মিডিয়ামে সিরাম ক্যালসিয়ামটা রিঅ্যাক্ট করছে ওসিপিসি রিএজেন্টের সঙ্গে দিয়ে পার্পল কালার কমপ্লেক্স তৈরি করছে এই পার্পল কালারের ইন্টেন্সিটিটা যত সিরাম স্যাম্পলে ক্যালসিয়াম যত বাড়বে কালারের ইন্টেন্সিটিটাও তত বাড়বে তাহলে ওই এটাকে আমরা মেজার করছি যেটা কালার ডেভেলপ করছে ওকে রিঅ্যাকশনটা কি তাহলে না ক্যালসিয়াম প্লাস ওসিপিসি কি দিচ্ছে না পার্পল কালার কমপ্লেক্স সেকেন্ড পয়েন্ট তাহলে এটা হচ্ছে 1 নম্বরে প্রিন্সিপাল 2 নম্বরে হচ্ছে রিএজেন্টস কি থাকছে L1 টা কি না বাফার রিএজেন্ট আর L2 হচ্ছে কালার রিএজেন্ট দুটোই জিনিস থাকছে আর থাকছে স্ট্যান্ডার্ড ক্যালসিয়াম স্ট্যান্ডার্ড যার ভ্যালু হচ্ছে 10 মিলিগ্রাম পার ডিএল তাহলে L1 বাফার রিএজেন্ট মানে ওই যে অ্যালকালাইন মিডিয়ামের রিঅ্যাকশন হচ্ছে তাহলে বাফার রিএজেন্ট থাকছে একটা L2 হচ্ছে কালার রিএজেন্ট মানে ওসিপিসিটা হ্যাঁ আর একটা থাকছে স্ট্যান্ডার্ড কারণ স্ট্যান্ডার্ড না হলে বার করতে পারবো না তাহলে ফ্যাক্টর বলে দিতে হবে তাই তো সেজন্য স্ট্যান্ডার্ডটা লাগছে এবারে নেক্সট পয়েন্টে আমরা লিখবো রিএজেন্টের মধ্যেই রিএজেন্ট প্রিপারেশন আচ্ছা রিএজেন্ট প্রিপারেশন
লেখো, এটা বলে লিখে রাখো রেডি টু ইউজ, মানে রিয়েজেন্টের কিছু প্রিপেয়ার করতে হয় না, রিয়েজেন্ট প্রিপারেশন, এটা হচ্ছে রেডি টু ইউজ, রেডি টু ইউজ। নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়ার্কিং রিয়েজেন্ট। ওয়ার্কিং রিয়েজেন্ট যেমন এএসটি তে আমরা কি দেখেছিলাম, 4:1 অনুপাতে মিশিয়ে নিতে হচ্ছে ওয়ার্কিং রিয়েজেন্টটাকে, তাই তো, দিয়ে একটা করে নিচ্ছি, তারপরে সেটা থেকে আমরা 1 ml নিচ্ছি। ওয়ার্কিং রিয়েজেন্ট এখানে আমরা কি করছি, L1 L2 ইকুয়াল ভলিউমে নিচ্ছি, হ্যাঁ ইকুয়াল ভলিউম। তাহলে আমাদের, তোমরা স্টুডেন্ট, তোমাকে একটাই টেস্ট করতে দেওয়া হলো, তাহলে তুমি তার জন্য তোমাকে কিছু ওয়ার্কিং রিয়েজেন্ট বানাতে হবে না, কিন্তু ল্যাবে যে করছে সে হয়তো ধরো একসঙ্গে 40টা টেস্ট করবে, তো প্রত্যেকবার দুটো দুটো মেলাবে, তার থেকে ও কি করলো, রিয়েজেন্টটাকে দুটো ইকুয়াল ভলিউমে একটা জায়গায় রেডি করে নিল ওয়ার্কিং রিয়েজেন্ট, যেটা স্টেবল থাকবে, 7 দিন অবধি স্টেবল থাকতে পারবে যদি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা রাখি, মানে ফ্রিজের ডোরে রাখি। হ্যাঁ, তাহলে 7 দিনের মধ্যে তাকে আবার বানাতে হচ্ছে না, সে যদি একটু ঠিক করে মেনটেন করে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড আর কন্টামিনেশন না হয়ে যায়, তাহলে সেই ওয়ার্কিং রিয়েজেন্টটা দিয়ে সে 7 দিন কাজ চালাতে পারবে। তাহলে ওয়ার্কিং রিয়েজেন্ট কি করব, মিক্সিং, equal part of mixing, working reagent by mixing equal parts of buffer reagent L1 and L2, L1 and L2, ঠিক আছে, which is stable for 7 days at 2 to 8 degree centigrade, 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে 7 দিন অবধি ওটা স্টেবল থাকবে ওয়ার্কিং রিয়েজেন্টটা, দুটো ইকুয়াল ভলিউম মিশিয়ে আমরা বানাবো বাফারের সঙ্গে কালার রিয়েজেন্ট L1 L2। আচ্ছা, নেক্সট পয়েন্টে থাকবে অ্যাপারেটাস। থার্ড পয়েন্ট অ্যাপারেটাস। অ্যাপারেটাস সবকটা সেমি অটো টেস্টের জন্যই এক, কি না আমাদের লাগছে টেস্ট টিউব লাগছে, মাইক্রো টিপস লাগছে, মাইক্রো পিপেট লাগছে, আর সেমি অটো অ্যানালাইজার লাগছে, বিকার লাগছে, ডিস্টিল ওয়াটার লাগছে, আর স্যাম্পল লাগছে, তাই তো, পেশেন্টের স্যাম্পল। তাহলে অ্যাপারেটাস, থার্ড পয়েন্টে অ্যাপারেটাস কি, কোনখানটা লিখছো বলো, नीचे वाला कौन सा लाइन, working reagent is prepared by equal volume of L1 and L2, mixing equal volume of L1 and L2, and it is stable for, which is stable for 7 days at 2 to 8 degree centigrade, stable for 7 days at 2 to 8 degree centigrade। থার্ড পয়েন্ট অ্যাপারেটাস। অ্যাপারেটাস সবগুলোর জন্যই সেম, ওটা লিখে নেবে। ফোর্থ পয়েন্ট প্রসিডিওর। Fourth point, procedure. Fourth point is procedure. Procedure. আচ্ছা, ওয়েভলেন্থ থাকছে, ওয়েভলেন্থ, 570 ন্যানোমিটার, 570 ন্যানোমিটারে মাপা হচ্ছে। টেম্পারেচার, রুম টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে রুম টেম্পারেচার, আর লাইট পাথ হচ্ছে 1 সেন্টিমিটার, যেটা কুবেটের পাথটা থাকে 1 সেন্টিমিটারই থাকে সবার, লাইট পাথ 1 সেন্টিমিটার। নেক্সট, পিপেট ইনটু ক্লিন dry test tube, pipette into clean dry test tube, test tubes labeled as blank B, blank B, sample, sample T or test, test, sample or test হচ্ছে T, আর স্ট্যান্ডার্ড হচ্ছে এস, স্ট্যান্ডার্ড হচ্ছে এস। ওকে,
তিনটে টেস্ট টিউব নিয়েছি আমরা, তিনটেকে মার্ক করে নিয়েছি, ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড এস আর টেস্ট হচ্ছে টি। ওকে, দেন নেক্সট এবারে রিএজেন্ট মিক্স আপ করব। তাহলে ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড, টেস্ট প্রত্যেকটাই ml এ, মিলিলিটারে আমরা মেজার করছি। তাহলে ফার্স্টে বাফার, বাফার রিএজেন্ট L1। আচ্ছা, আমরা যদি ওয়ার্কিং রিএজেন্ট না দিই তাহলে তো আমাদের দুটো আলাদা আলাদা করে দিতে হবে, তোমাদের দুটো আলাদা আলাদা করেই দিতে হবে, ওয়ার্কিং রিএজেন্ট তোমাদের তো বানানোর দরকার নেই। হ্যাঁ, বাফার রিএজেন্ট L1 কত দেবো না 0.5 ml, মানে 500 মাইক্রোলিটার। হ্যাঁ, তাহলে এটা তিনটেতেই 0.5 ml। এবার ইকুয়াল অ্যামাউন্ট অফ কালার রিএজেন্ট L2, ওটাও 0.5 করে দেব। ঠিক আছে, ডিস্টিল ওয়াটার যেটা ব্ল্যাঙ্কে, ডিস্টিল ওয়াটার ব্ল্যাঙ্কে কত দেবো, শুধু 0.02 মানে 20 মাইক্রোলিটার। হ্যাঁ, 0.02। ক্যালসিয়াম স্ট্যান্ডার্ড মানে যেটা এস, শুধু এস এর কলামটাতে দেবো 0.02, আর যেটা স্যাম্পল অর স্যাম্পল টি, টেস্টের কলামটাতে দেবো 0.02। ঠিক আছে, তাহলে 500 তাতে আমার স্যাম্পল বা ব্ল্যাঙ্ক বা স্ট্যান্ডার্ড থাকছে 20। ঠিক আছে, 1000-এ 20। নেক্সট কি লিখবো, মিক্স ওয়েল and incubate at room টেম্পারেচারটাকে সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কত, 5 মিনিট। and measure the absorbance of standard and test against blank within 60 minutes, মানে এর মানে হচ্ছে যে আমরা 1000-এ 20 করে দিলাম, ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড, টেস্ট করলাম, মিক্স করলাম, 5 মিনিট ইনকিউবেশনে রাখলাম। 5 মিনিট হয়ে গেল, অনেকেরই একসঙ্গে হয়ে গেছে ইনকিউবেশন। এবারে সেমি অটো মেশিন একটা, তাহলে মাপবে, কারোর তো দেরি হবে, সবাই তো একসঙ্গে মাপবে না, পরপর মাপবে। তাহলে কতক্ষণের মধ্যে মানে তোমার প্যানিক করার দরকার নেই, তুমি 60 মিনিটের মধ্যে মাপলেই হচ্ছে। উইদিন 60 মিনিট তোমাকে মাপতে হবে যে ম্যাডাম আমারটা হয়ে গেছে বা আমারটা হয়ে গেছে। হ্যাঁ, 10 জনের একই টাইমে হয়ে গেছে, আমারটা তো তাহলে অ্যাবজর্বেন্সি পরে ভুলভাল দেবে, আমারটা তো ঠিক হচ্ছে না। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম 60 মিনিট অবধি তুমি ওয়েট করতে পারো। 60 মিনিটের মধ্যে মানে 10-15 মিনিট দেরি করলে কোনো অসুবিধা হবে না। তাহলে 5 মিনিট ইনকিউবেট করে তারপর আমরা মেজার করব 570 ন্যানোমিটারে, দিয়ে অ্যাবজর্বেন্সিটা দেখবো। প্রত্যেকটাই ব্ল্যাঙ্কের এগেনস্টে করা হচ্ছে, মানে কারণ কি ব্ল্যাঙ্কটাকে আমরা প্রত্যেকটা থেকে বাদ দিচ্ছি, তাই তো, ওই জন্য ব্ল্যাঙ্কের এগেনস্ট ব্ল্যাঙ্ক বলা হয়েছে। টেস্ট থেকেও ব্ল্যাঙ্ক বাদ দেওয়া হয়, স্ট্যান্ডার্ড থেকেও ব্ল্যাঙ্কের ওডিটা বাদ দেওয়া হয়। নেক্সট হচ্ছে ক্যালকুলেশনের ইউজুয়াল ক্যালকুলেশনটা কি, ওডি অফ টেস্ট মাইনাস, বলো, ওডি অফ ব্ল্যাঙ্ক বাই ওডি অফ স্ট্যান্ডার্ড মাইনাস ওডি অফ ব্ল্যাঙ্ক ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। এখানে ওই ব্ল্যাঙ্কের এগেনস্টে ওটা বলা হয়েছে, সেই জন্য ওরা আর মাইনাস ব্ল্যাঙ্কগুলো লেখেনি। হ্যাঁ, ক্যালসিয়াম, আচ্ছা ক্যালকুলেশন। হ্যাঁ, নেক্সট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যালকুলেশন। কি ক্যালসিয়ামটা কি ইউনিটে বেরোবে না, স্ট্যান্ডার্ডটা যে ইউনিটে আছে মিলিগ্রাম পার ডিএল, ইকুয়াল টু অ্যাবজর্বেন্স অফ টেস্ট বাই absorbance of standard into concentration of the standard কত, 10 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে,
ওই মাইনাস ব্ল্যাঙ্ক গুলোকে ওরা আর লেখেনি, ঠিক আছে, ওটাকে ধরেই এগেনস্ট ব্ল্যাঙ্ক মানে ওটাকে ধরেই করছে, ঠিক আছে। OD of test by OD of standard into concentration of the standard, এটা মিলিগ্রাম পার ডিএল এ বেরোলো। নেক্সট কলামে তুমি কি লিখবে, তোমার রেজাল্ট যেটা তুমি পেয়েছো ইন মিলিগ্রাম পার ডিএল। তারপরের পয়েন্ট রেফারেন্স ভ্যালু, সরি রেফারেন্স ভ্যালু, রেফারেন্স ভ্যালু কত না 8.7 to 11 মিলিগ্রাম পার ডিএল, এটা হচ্ছে ক্যালসিয়ামের রেফারেন্স ভ্যালু ব্লাডে। এখানে সিরাম অর প্লাজমা লিখে রাখলে, সিরাম অর প্লাজমাতে রেফারেন্স ভ্যালু হচ্ছে 8.7 থেকে 11 মিলিগ্রাম পার ডিএল। এরপরে তো তোমার নেক্সট পয়েন্ট কি থাকবে, 8 নম্বর পয়েন্টে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। সবগুলো প্রত্যেকটা সেমি অটো বা যে কোনো টেস্টের পরে তোমাকে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন করতে হবে। তোমার রেজাল্ট পেয়ে গেছো, ওটা হাইপো না হাইপার তুমি বুঝে যাচ্ছ রেফারেন্স ভ্যালু থেকে, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। আচ্ছা, ক্যালসিয়াম মেনলি কোথায় থাকে, বোনসে। 90% এর ওপর ক্যালসিয়াম আমাদের, 99% বোনেতেই থাকে, বাকি কিছুটা থাকে ব্লাডে, সিরামে। কিভাবে থাকে, কিছুটা আয়নাইজড ফর্মে থাকে ক্যালসিয়াম +2 আয়ন, আর কিভাবে থাকে অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে থাকে, অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে থাকে। তাহলে অ্যালবুমিন কনসেন্ট্রেশন যদি চেঞ্জ হয়, মানে পেশেন্টের এমন রোগ হয়েছে যাতে প্রোটিন কমে যাচ্ছে, হাইপোপ্রোটিনেমিয়া হয়েছে, অ্যালবুমিন কমে আছে, তাহলে আমরা কি দেখতে পাবো, ক্যালসিয়ামও কমে আছে, তাই তো, কারণ ক্যালসিয়ামটা কিছুটা তো ওর সঙ্গে বাইন্ড করে থাকবে, তাহলে সিরামে কমতে পারে। আচ্ছা, এবারে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা কি লিখবো, ক্যালসিয়াম ইন দ্য বডি, লেখো ক্যালসিয়াম ইন দ্য বডি is found mainly in the bones, mainly in the bones, approximately 99%, ঠিক আছে। in serum calcium exists equally in a free ionized form, in a free ionized form, মানে calcium 2+ form, and in a bound form with albumin, অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে থাকে, আর কিছুটা থাকছে ফ্রি ক্যালসিয়াম হিসেবে। Hence a decrease in albumin, causes lower calcium levels and vice versa, and মানে প্রোটিন বাড়লে বাড়বে, vice versa. The level of calcium in serum আর কিসের উপর ডিপেন্ড করে, আর কিসের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ রেনাল অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করছে। আর কোন হরমোনগুলোর উপর, কোন হরমোনের উপর ডিপেন্ড করছে, প্যারাথরমোন, হ্যাঁ, আর বলো ক্যালসিটোন, হ্যাঁ। তাহলে ওই হরমোনগুলোর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলেও তো ক্যালসিয়াম কমবে। The levels of calcium in serum depend on the parathyroid hormone,
increased calcium level, increased calcium levels are found in এই বোন টিউমারে ক্যালসিয়াম বেড়ে যাবে তো, হ্যাঁ, বোন টিউমার্স, hyperparathyroidism, hyperparathyroidism, renal failure, ricket, তাই তো, না দাঁড়া, সরি, আচ্ছা, রেনাল ফেলিওর, হাইপারপ্যারাথাইরয়েডিজম, এই দুটোতে ক্যালসিয়ামটা বেড়ে যাচ্ছে, তাই তো, বোন টিউমার আর হাইপারপ্যারাথাইরয়েডিজম। আর ডিক্রিজ লেভেল কখন হবে? যখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে বা হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে, প্যারাথাইরয়েড হরমোনটা কমে যাচ্ছে, হ্যাঁ, বা রেনাল ফেলিওর, তখন কি হবে? ডিক্রিজ করছে। ডিক্রিজ levels are found in hypoparathyroidism. হাইপার মানে কি? বেশি, হাইপো মানে কম, হ্যাঁ, হাইপোপ্যারাথাইরয়েডিজমে কমছে ক্যালসিয়াম, হাইপোপ্যারাথাইরয়েডিজম। রেনাল ফেলিওর আর রিকেটস আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আর একটা কন্ডিশনে হয় প্যানক্রিয়াটাইটিস, মানে প্যানক্রিয়াসের ইনফ্ল্যামেশন, হ্যাঁ, তখন হাইপোক্যালসিমিয়া হয়। ইউজুয়াল গুলো কি না, হাইপারপ্যারাথাইরয়েডিজম, বোন টিউমার, এগুলোতে ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে, আর হাইপোপ্যারাথাইরয়েডিজম, রেনাল ফেলিওর, রিকেট, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলোতে কমছে, আর একটাই কমে প্যানক্রিয়াটাইটিস পেশেন্টে সিরাম ক্যালসিয়াম লেভেল কমে যায়। ঠিক আছে, সো আপ টু দিস ইউ হ্যাভ টু রাইট ইন ইউর কপি, প্র্যাকটিক্যাল কপি, ওকে। ইকুয়াল ভলিউম দিতে হবে 500, তার মধ্যে 20 দেবো আমি ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড আর স্যাম্পল দিয়ে 5 মিনিট ইনকিউবেশন করব। 60 মিনিটের মধ্যে চেষ্টা করবো 5 মিনিট পরেই মেজার করবার, কিন্তু ম্যাক্সিমাম আমি 60 মিনিট অবধি ওয়েট করতে পারবো। তার মধ্যে মাপতে হবে 570 ন্যানোমিটারে মাপবো। পার্পল কালার ইন্টেন্সিটিটা যত বাড়বে তার মানে সিরাম ক্যালসিয়াম তত বেশি আছে। এই গেল। আর কি ইন্টারপ্রিটেশন, নর্মাল রেঞ্জ কত? 8.7 থেকে 11 মিলিগ্রাম পার ডিএল। বারে কোন কন্ডিশনে, তোমার রেজাল্টটা কি এসছে, সেটা বেশি না কম, সেটা কোন কন্ডিশনে হচ্ছে, এটুকু বলতে হবে। ঠিক আছে।